আমার ভাগ্নিকে ছোট মনে করে আমি তার সব কাজই নিজের হাতে করে দিতাম। একদিন বাড়িতে কেউ ছিল না, তখন হঠাৎ করে আমার ভাগ্নে তোয়ালে পেঁচিয়ে আমার ঘরে দৌড়ে এলো। এসে বলল, মামি, আমি অনেক ব্যথা পেয়েছি, বলেই সে আমার বিছানায় শুয়ে পড়ল। সে বলল, মামি, কি দেখছ? আমি ভাবলাম সত্যিই কিছু ঘটেছে, তাই তার কাছে গেলাম। কিন্তু যখন আমি তাকে দেখতে গেলাম, হঠাৎ করে সে আমাকে, তার যে ছেলেটিকে আমি এতদিন নির্দোষ মনে করতাম, সে মুহূর্তের মধ্যেই এমন কিছু ঘটল যা আমি কল্পনাও করিনি। ১৯ বছর বয়সে আমার বিয়ে হয়। আমি অনেক সুন্দর দেখতে। বাইরে বেরোলে সবাই আমার দিকে চেয়ে থাকত। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি কাউকেই পাত্তা দিতাম না। বন্ধুরা, রেডি থাকো, আজকের গল্পটা অনেক স্পেশাল হতে চলছে। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার বিয়ে হয়েছিল আমার থেকে অনেক বড় একজন মানুষের সাথে। যখন আমার বয়স ছিল ১৯ বছর, তখন আমার স্বামীর বয়স ছিল ৩৫ বছর। আমার পক্ষে এত বড় বয়স্ক স্বামীকে পছন্দ করা খুবই কঠিন ছিল। তাকে দেখলেই আমার রাগ হতো এবং ধৈর্যের বাঁধ ভেঙে যেত। আমি দেখতে বেশ সুন্দরী ছিলাম, আর আমার স্বামী আমার সৌন্দর্য দেখে সবসময় খুশি হতেন। কিন্তু আমি তাকে কখনো আমার কাছে আসতে দিতাম না, এমনকি একই বিছানাও শুতে দিতাম না। ধীরে ধীরে আমার মধ্যেও জীবনে একজন মানুষের প্রয়োজন অনুভূত হতে লাগল, কিন্তু কোনোভাবেই আমি আমার সেই বয়স্ক স্বামীর কাছাকাছি যেতে পারতাম না। আমার একা একই জীবন কাটছিল। এমন সময় হঠাৎ করে আমার নন্দের ছেলে, অর্থাৎ আমার ভাগ্নে আমাদের বাড়িতে এলো। তার নাম ছিল কুনাল। আমি কুনালকে প্রথমবারের মতো দেখছিলাম, কারণ সে আমাদের বিয়েতেও আসতে পারেনি। সেই সময় সে হোস্টেলে ছিল এবং তার পরীক্ষা চলছিল। বাড়িতে আসার পর কুনাল পরিবারের সবার সাথে কুশল বিনিময় করছিল। তারপর সে আমাকে আলিঙ্গন করল, যা দেখে আমার স্বামী একটু বিরক্ত হয়ে উঠল। পরিস্থিতি স্বাভাবিক করতে আমি কুনালকে জিজ্ঞাসা করলাম, কুনাল, হঠাৎ করে বাড়িতে আসার সুযোগ কিভাবে পেলি? এই প্রশ্ন করার পরেই আমার শাশুড়িমা রেগে গিয়ে বললেন, তুমি কি জানতে চাও আর আমার মেয়ের ছেলে এখানে আসতে পারবে না? আমি বিনয়ের সাথে বললাম, না মা, আমার ওভাবে বলার মানে ছিল না। আমি শুধু বলতে চাইছিলাম কুনাল আমাদের বিয়েতে আসেনি, তো হঠাৎ আজ এলো কেন? কুনাল মুচকি হেসে বলল, নানিমাম তো শুধু প্রশ্ন করেছেন, রাগ করবেন না। আমার তখন ফাইনাল পরীক্ষা চলছিল, তাই বিয়েতে আসতে পারিনি। তবে এখন আমি এসেছি, আর মামি থেকে অনেক আদর নিয়ে তবেই ফিরব। যখন মন ভরে যাবে তখনই ফিরে যাব। এই কথা শুনে সবাই হেসে উঠল। আমি কুনালের থাকার বিষয়টা জানতে চাইনি, শুধু মজা করে একটা প্রশ্ন করেছিলাম, কিন্তু শাশুড়িমা রেগে গেলেন, তাই আর কিছু বলার সাহস পেলাম না। কিছুক্ষণ পর কুনাল ফ্রেশ হয়ে এলে শাশুড়িমা আমাকে তার জন্য নাস্তা আনতে বললেন। নাস্তা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পা পিছলে প্লেট কুনালের ওপর পড়ে গেল। নাস্তা তার পোশাকে পড়ায় শাশুড়িমা চিৎকার করে বললেন, তাড়াতাড়ি তার পোশাক পরিষ্কার করো। তখন স্বামী বাড়িতে ছিলেন না। আমার স্বামী তখন বাজারের কাজে বাইরে গিয়েছিলেন। শাশুড়িমায়ের বকুনি শুনে আমি ঘাবড়ে গিয়ে রান্নাঘর থেকে একটি কাপড় আনতে গেলাম। কাপড় পরিষ্কার করার আগে আবার জিজ্ঞাসা করলাম, মা, সত্যিই কি আমাকে কুনালের জামা পরিষ্কার করতে হবে? উত্তরে শাশুড়িমা রেগে বললেন, আর কি করবে, ভুলটা তুমি করেছ, তাই তোমাকেই ঠিক করতে হবে। পুরো ব্যাপারটাই কুনাল চুপ ছিল, নিজের জামা পরিষ্কার করার চেষ্টাই করেনি। জামা পরিষ্কার করতে গিয়ে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। কুনাল নিজেই পরিষ্কার করতে পারত, কিন্তু সে দাঁড়িয়ে আমাকে কাজটা করতে বলল। আমার সংকোচ হচ্ছিল, আর সে মিষ্টি চোখে তাকিয়ে বলল, মামি, এখানে এইভাবে পরিষ্কার করুন। ধীরে ধীরে নির্দেশনা দিল কিভাবে করতে হবে। ঠিক তখনই আমার স্বামী ফিরে এলেন এবং আমাকে এই কাজ করতে দেখে রেগে বললেন, তুমি এটা কেন করছো? তখন তাকে আমি সব খুলে বললাম, আমি ইচ্ছে করে এটা করছি না, শাশুড়ি মায়ের নির্দেশেই করছি। আমার স্বামীর নাম রাজু। তিনি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, কুনাল এখন নিজেই শের, আর ছোট্ট নেই যে আমার স্ত্রীর সাথে এভাবে কাজ করানো হবে। যা হয়েছে তা ছিল একটা দুর্ঘটনা। ভবিষ্যতে এমন কোনো কাজ করার চেষ্টা করো না যা একজন পুরুষের কাজ। এই বলে রাজু আমার হাত থেকে কাপড়টা সরিয়ে নিয়ে চলে গেলেন। তিনি যে বাজারে জিনিসপত্র নিয়ে এসেছিলেন তা পাশে রেখেই বেরিয়ে গেলেন। এরপর আমি সেই জিনিসপত্র নিয়ে রান্নাঘরে চলে গেলাম। কুনাল আমার পিছু পিছু এলো। নল থেকে হাত ধোয়ার সময় সে আস্তে আস্তে কিছু বলছিল, যেন তার মনের মধ্যে কিছু ভারী কষ্ট জমে আছে। আমি শুনলাম সে বলছিল, এখান থেকে চলে যাব। আমি অবাক হয়ে বললাম, কুনাল, তুমি তো মাত্র কয়েক ঘন্টা আগে এখানে এসেছ, এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ভাবছো কেন? তখন কুনাল বলল, আমি তো বাইরের মানুষ, তাই হয়তো এখানে থাকার কোনো মানেই নেই। মামিও হয়তো আমাকে বাইরের লোক মনে করেন। মায়ের স্নেহ পেতে এসেছিলাম, কিন্তু হয়তো আমার ভাগ্যে তা নেই। এই কথা বলে সে চলে যেতে চাইল। আমি তখন হঠাৎ করেই তার হাত ধরে ফেললাম। হাতটা একটু জোরে টেনে ফেলায় সে আমার একেবারে কাছে চলে এলো। তখন আমি দ্রুত তাকে সরিয়ে দিয়ে বললাম, দুঃখিত, আমি ভুল করে ফেলেছি। কুনাল, আমি ভুল করে তোমাকে টেনে এনেছিলাম। বলার পর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কুনাল, রাজুর কথাগুলোকে মন থেকে নিও না। আসলে আমি আমার স্বামীকে তেমন গুরুত্ব দিই না। সে শুধুমাত্র সম্পত্তির জন্য আমার পেছনে ঘুরে বেড়ায়।
তোমার পোশাকে কিছু পরলেও আমি পরিষ্কার করতাম, যেমনটা তোমার জামাকাপড় পরিষ্কার করেছি। যদি সত্যি আমার কাছ থেকে আদর স্নেহে পেতে চাও তবে এখানেই থাকো, না হলে রাজুর কথাগুলো মনে রেখে চলে যেতে পারো। এরপর বললাম, দেখো কি করবে। আমার কথা শুনে কুণাল বলল, মামি, সত্যি বলতে আপনার কথাগুলো শুনে আমার সব রাগ গলে গেল। এখন শুধুমাত্র আপনার জন্যই এখানে থাকব। আপনি যদি বলেন তবে এখন থেকে আমি আপনারই, বলেই সে আমাকে আলিঙ্গন করল। কুণালের এমন ছোট ছোট কথাগুলো আমার মনে প্রভাব ফেলছিল। চোখের পলকেই 5 দিন কেটে গেল। এই কদিনে কুণাল বাড়ির একজন সদস্য হয়ে উঠেছিল। প্রতিদিন সকালে আমার স্বামী তাকে দোকানে নিয়ে যেতেন। রাজুর একটি ছোট দোকান ছিল, আর কুণালকে একঘেয়েমি থেকে বাঁচাতে তাকে সঙ্গ নিতেন। কুণাল আসার পর বাড়ির কাজের চাপ বেড়ে গেল। শাশুড়িমা সারাদিন মন্দিরে থাকায় বাড়ির কাজে সহায়তা করতেন না, আর স্বামীর আয়ও কম ছিল, তাই কাজের লোক রাখা সম্ভব ছিল না। একদিন আমি রাজুকে বললাম, রাজু, এত কাজ আর পারছি না, বাড়িতে এখন আরও একজন সদস্য, কিন্তু শাশুড়িমা কোনো সাহায্য করছেন না। আমাদের কথোপকথন শাশুড়িমা শুনে ফেললেন। রেগে ঘরে ঢুকে বললেন, এই বয়সে তুমি আমার কাছ থেকে কাজ করাতে চাও, আর স্বামীর কানেও কথা ঢালছ। এরপর তর্ক শুরু হলো। রাজু এসে বলল, দুজনেই চুপ করো। মা আর আগের মতো কাজ করতে পারেন না, আর আমি কাজের লোক রাখতে পারবো না। যার জন্য বাড়ির কাজ বেড়েছে সেই সাহায্য করবে। তারপর রাজু কুণালের দিকে তাকিয়ে বলল, কুণাল, তুমি দোকানে যাবে না, বাড়িতে থেকে মামের কাজে সাহায্য করবে। স্বামী তার দায়িত্ব থেকে মুক্তি পেতে নিজের ছোট ভাইপোকে আমার সাথে বাড়িতে একা রাখার সিদ্ধান্ত নিয়েছিল। আমি কিছু না বলেই তার এই সিদ্ধান্ত মেনে নিলাম। পরের দিন থেকে কুণাল বাড়িতে থেকে আমার সাথে কাজ করা শুরু করল। সকালে ঘরের কাজের সময় সে আমাকে সাহায্য করত না। নাস্তার পর শাশুড়িমা মন্দিরে চলে যেতেন, আর রাজু দোকানে বেরিয়ে যেতেন। তাদের যাওয়ার পর আমি নাস্তা করতাম এবং কুণাল আমার সাথে বসে খেত। কুণালের কিছু আচরণ আস্তে আস্তে আমার নজরে আসতে শুরু করেছিল। যখন শাশুড়িমা আর রাজু বাড়িতে থাকতেন তখন সে দূরত্ব বজায় রেখে কাজ করত, কিন্তু যেই তারা বেরিয়ে যেতেন কুণাল আমার অনেক কাছাকাছি চলে আসত। তবে ভালো দিক ছিল যে শাশুড়িমা যে কোনো সময় বাড়ি ফিরে আসতেন, আর এই ভয়ে কুণাল কিছুটা সতর্ক থাকত। সকালের দিকে যখন শাশুড়িমা আর রাজু বাইরে যেতেন তখন কুণাল মাঝে মাঝে আমার কাছে তার ব্যক্তিগত কাজের জন্য বলতো। যেমন সে যখন গোসল করতে যেত আমাকে বলতো তার কাপড় বিছানায় গুছিয়ে রাখতে। তার সাহস এতটাই বেড়ে গিয়েছিল যে একদিন সে আমাকে বলল, মামি, আজ তুমি শাড়ি পরে এসো, শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে। আমি এইসব বিষয়গুলো উপেক্ষা করছিলাম, কিন্তু তার আচরণ ক্রমশ বাড়ছিল। একবার সে বলল, মামি, গোসলের জন্য বালতিতে জল ভরে দাও। সেদিন আমি রান্নার জন্য সবজি নিয়ে বেশ বিরক্ত ছিলাম, তাই গোসলের জন্য খুব গরম পানি ভরে রেখেছিলাম। কিছুক্ষণ পরে কুণাল বাথরুম থেকে দৌড়ে আমার ঘরে চলে এলো। তার গায়ে শুধু একটি তোয়ালে জড়ানো ছিল। সে ঘরে ঢুকে বলল, মামি, আমাকে পুড়ে যাওয়া মলম লাগিয়ে দাও, খুব গরম লেগে গেছে। আমি তখন বুঝতে পারলাম আমি রাগের মাথায় অত্যধিক গরম পানি দিয়েছিলাম, আর সে হয়তো পানি পরীক্ষাও না করেই গোসল শুরু করেছিল। কুণাল আমার দিকে এসে বলল, মামি, খুব জ্বালা করছে, কোনো ক্রিম বা কিছু আছে কি, একটু একটু লাগিয়ে দাও। সে তার পা দেখালো, যেখানে সে বলছিল পুড়ে গেছে। আমি একটু নার্ভাস হয়ে গেলাম এবং বললাম, আমার ভুল হয়েছে, রাগের মাথায় এমনটা করিনি। আমি কুণালকে বললাম, আমার উচিত ছিল না এত গরম পানি সেখানে রাখা, কিন্তু তুমিও তো আগে দেখে নিতে পারতে পানিটা কতটা গরম। কুণাল হেসে বলল, এসব বাদ দাও, আগে আমার পায়ের দিকে তো দেখো। আমি তখন লজ্জা আর অস্বস্তিতে আস্তে আস্তে তার পায়ের তোয়ালেটা সরাতে লাগলাম। দেখি তার হাঁটুর ওপরে কিছুটা জ্বলে গেছে। একজন তরুণ ছেলেকে এভাবে স্পর্শ করতে গিয়ে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। তোয়ালেটা সরানোর আগে একবার কুণালের দিকে তাকালাম। তার চোখে চাহনি দেখে আমি একটু দূরে সরে গেলাম। তারপর বললাম, তুমি মিথ্যে অভিনয় করছো, তাই না? কুণাল বলল, মামি, আমি জানতে চাইছিলাম তুমি রাগ থেকে এটা করেছো নাকি আমার জন্য চিন্তিত ছিলে। আমি তো শুধু তোমার সাথে একটু মজা করছিলাম। তার কথায় আমি রেগে গেলাম। হঠাৎ সে আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে আর চোখে চোখ রেখে বলল, মামি, আমি তোমার কাছে কেমন? তার প্রশ্নটা অদ্ভুত লাগলো। আমি বললাম, কুণাল, এটা তুমি কি করছো? আমি তোমার মামি, এটা ভুলে যেও না। আমার হাত ছেড়ে দাও, না হলে আমি তোমার মামার কাছে অভিযোগ করব। কুণালের প্রতিক্রিয়া ছিল, মামা আমাকে এখান থেকে বের করতে পারবেন না। তার এই কথায় আমি আরও অবাক হয়ে গেলাম। এরপর সে আমাকে আরও কাছে টেনে নিল, এতটাই কাছে যে আমি নিজের সবের সাথেও এতটা ঘনিষ্ঠতা অনুভব কখনো করিনি। কুণালীর এমন আচরণে আমি একটু দুর্বল হয়ে পড়ছিলাম। ঠিক তখনই বাইরে থেকে শাশুড়িমা জোরে ডাকলেন, বৌমা। সেই মুহূর্তে শাশুড়িমায়ের কণ্ঠ আমার কাছে আশীর্বাদের মতো শোনালো, কারণ তার ডাকে আমি কুণালের হাত থেকে রেহাই পেলাম। শাশুড়িমা আসার পর কুণাল আমাকে ছেড়ে কিছুটা দূরে সরে গেল। রাতে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বিষয়ে আমার স্বামী রাজুর সঙ্গে কথা বলবো। শোয়ার আগে রাজু হঠাৎ বলল, তোমার তো এখন কাজের চাপ কিছুটা কমে গেছে, তাই না? কুণাল তো তোমাকে সহায়তা করছে, তাই তো? আমি কিছু বলার আগেই কুণাল আমাদের ঘরে এসে ঢুকলো এবং হাসতে হাসতে বলল, মামা, তুমি কেন ছোটদের মতো দুধ খাচ্ছ?
আমি মজা করে উত্তর দিলাম, তোমার মামার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে, তাই দুধ পান করেন। এতে কোনো সমস্যা আছে? এটা আমাদের ব্যক্তিগত বিষয়, তোমার এখানে থাকা জরুরি নয়। এরপর কুণালকে বাইরে যেতে বললাম। রাত প্রায় ৩টা বাজে, আর আমার ঘুম আসছিল না। মনে হচ্ছিল যেন কিছু একটা ঘটতে চলেছে। অস্বস্তি নিয়ে আমি শেষ পর্যন্ত আমার বড় বোনের রুমে গেলাম। ভাবলাম ওর সাথে একটু কথা বলি, মন হালকা হবে। রুমে ঢুকে দেখি একটা হালকা আলো জ্বলছে, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম আমার বড় বোন সেখানে নেই। এত রাতে সে কোথায় গেল? ভাবতে ভাবতে আমি চিন্তায় পড়ে গেলাম। আমি বাইরে বাথরুমের দিকে গেলাম, কারণ সেখান থেকে কিছু আওয়াজ আসছিল। কাছে যেতেই শুনলাম আমার বোন কারো সাথে মৃদুস্বরে কথা বলছে। ওকে বলতে শুনলাম যেন দ্রুত কাজ শেষ করে, নয়তো কেউ টের পেতে পারে। অন্যদিকে আরেকটি কণ্ঠ শুনলাম যে বলছে, চিন্তা করো না, এখন কেউ আসবে না। আমার ভেতরটা তখন অনেক প্রশ্নে ভরে গেল। বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে। আমি ধীরে ধীরে বাথরুমের কাছে গেলাম। ভেতরে উকি দিয়ে দেখি আমার বড় বোন কারো সাথে কথা বলছে, যেন তারা কিছু ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করছে। তারা একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল, যেন কোনো দুশ্চিন্তার কারণ নেই। আমি তাদেরকে দেখে অবাক হয়ে গেলাম। এই পুরো ঘটনা দেখে আমার মনে নানা প্রশ্ন উকি দিতে লাগল। আমি রেগে গেলাম, কিন্তু বুঝতে পারছিলাম না এই পরিস্থিতিতে কি করা উচিত। মনের ভেতর ভীষণ অস্থিরতা নিয়ে সেখান থেকে চলে এলাম। একসময় আমার মাথায় একটি চিন্তা এলো। আমি বাথরুমের দরজার সামনে গিয়ে শান্তস্বরে বললাম, আপু, আমি জানি তুমি ভেতরে আছো এবং কারো সাথে আছো। আমি বুঝতে পারছি তোমরা কি করছো। দয়া করে দরজাটা ধীরে খুলে দাও, যেন বাড়ির অন্য কেউ টের না পায়। ভেতর থেকে আমার বোনের কণ্ঠ ভেসে এলো, ভাই তুমি ভুল করছো, আমি তো শুধু এটাই বাথরুমে এসেছি, অন্য কিছু না। আমি শান্তভাবে বললাম, আপু, আমি যা দেখেছি তা জানি, আর আমি মিথ্যা বলছি না। দরজাটা খুলতে বলছি, নয়তো মা বাবাকে ডাকব। ভেতর থেকে আপু হঠাৎ করে কণ্ঠ নরম করে বলল, ভাই দয়া করে কাউকে ডেকো না, আমি দরজা খুলছি। কিছুক্ষণ পরে আপু ধীরে ধীরে দরজা খুলল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম ওখানে আরও কেউ ছিল। এলাকার একটি ছেলে তার সাথে ছিল। আমি কড়াসরে বললাম, তুমি চলে যাও আর ফিরে এসো না। ওই ছেলেটি তখন চলে গেল, কিন্তু আমার বোন সেখানে থেকে গেল। রাগে আমার মনে অস্থিরতা কাজ করছিল, যেন এই ঘটনা বহুদিন ধরে ঘটছে। আমি বোনকে জিজ্ঞেস করলাম, এমনটা কতদিন ধরে চলছে? বোন তখন ভীষণ বিব্রত ছিল এবং বলল, ভাই, আমি জানি এটা ভুল হয়েছে, আমি আর কখনো এমন কিছু করব না, আমাকে ক্ষমা করে দাও। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি বড় ভুল করেছ, কিন্তু এই ভুলের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। আমি থাকতে কেন তুমি অন্যের সাথে এমন করছো? তোমাকে তো আমি আগেই জানিয়েছিলাম, তখন তো পাত্তা দাওনি। বোন বলল, তুমি আমার ভাই, এসব বলছো কেন? এবার চলে যাও এবং তোমার জীবন ঠিক পথে নিয়ে আসার চেষ্টা করো। একটি মুহূর্তে আমার মনে হলো পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে। আমি বললাম, দয়া করে এই অবস্থার থেকে বেরিয়ে আসো, আমাকে এমন কঠিন পরিস্থিতিতে ফেলো না। আমি বুঝতে পারছিলাম আমার কথায় কিছুটা প্রভাব পড়েছে। তারপর আমি বললাম, তোমাকে তার সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে। আমি শুধু একা তোমার সঙ্গে কথা বলতে চাই আপু, তোমার জন্য আমি সব করতে রাজি আছি। এরপর আমি বললাম, তুমি যা ইচ্ছে তা করো, কিন্তু সঠিক সিদ্ধান্ত নাও, না হলে আমি মা বাবাকে সব কিছু জানাবো। আমার বড়বোন তখন শান্তভাবে বলল, নাহিদ, তুমি আমার বড়বোন, ভুল বুঝছ। আমি বললাম, তুমি আমাকে ছোট মনে করতে পারো, কিন্তু আমি সব বুঝি। আমাকে নিয়ে ভুল সিদ্ধান্ত নিও না। এই মুহূর্তে আমি খুব বিরক্ত, তবু আমি এখানে তোমার সাহায্যের জন্য এসেছি। আমি ওর হাত ধরে বললাম, তোমার পরিস্থিতি খুবই কঠিন, কিন্তু আমি তোমার পাশে আছি, তুমি শুধু আমাকে সময় দাও। আমার কথায় রাজি থাকলে আমাকে এখনই জানাও। আমার বড় বোন কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, এখন বলবো না, কাল বলবো। আমি জোর দিলাম, না, এখনই আমাকে বলো, কাল হতে অনেক দেরি হয়ে যাবে। সে বলল, দয়া করে আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিকঠাক করব। এই কথাগুলো শুনে আমি চিন্তিত হয়ে বিছানায় ফিরে গেলাম। সারা রাত ঘুমাতে পারলাম না। আমার বোনের কথাগুলো বারবার মনে হচ্ছিল। সে কিভাবে এমন কাজ করতে পারে? এতদিন আমি শুধু সন্দেহ করছিলাম, আজ তা সত্য হল। সকালে যখন ঘুম ভাঙল দেখি আম্মা নাস্তা তৈরি করে রেখেছেন। আমার কাছে নাস্তা করতে বসে ভাবতে লাগলাম, কিভাবে এই পরিস্থিতির সমাধান করা যায়। নাস্তার পর বরবনের রুমে গিয়ে দেখি ও তার ছোট ছেলেকে নাস্তা দিচ্ছে। আমাকে দেখে আপু একটি হাসি দিল, মনে হলো সে আমার কথায় রাজি ছিল। এটা দেখে মনে হলো জীবনের কিছু ব্যাপার সবসময় জটিল থাকে, কিন্তু আমরা একে অপরকে সাহায্য করে তা কাটিয়ে উঠতে পারি। একদিন দোকানে বসে কাজ করছিলাম, আমার ছোট ভাই দোকান খুলে বসেছিল। হঠাৎ তাকে বললাম,
তুমি জানো আমাদের গ্রামে একটা মেয়ে আছে, তার নাম প্রিয়া। সে খুব সুন্দর। মাঝে মাঝে আমার দোকানে আসে কিছু জিনিস কেনার অজুহাতে। আমার কথা শুনে ছোট ভাই হেসে বলল, তোমার প্রিয়ার সাথে একটু কথা বলার প্রয়োজন আছে নাকি? আমি হেসে বললাম, আজ বাসায় ফিরে একটু ভাবতে হবে। বাড়িতে পৌঁছে দেখি ফোনে মেসেজ এসেছে প্রিয়ার থেকে। সে বলল, নাহিদ, তোমাকে অনেক মিস করছি। আমার সাথে দেখা করার চেষ্টা করো। সারাদিন তোমার কথা ভেবেছি। আমি উত্তর দিলাম, আমিও তোমাকে মিস করছি, কিন্তু এখানে গ্রামের পরিবেশ, সহজে দেখা করা যায় না। প্রিয়া তখন বলল, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি ধরনের আইডিয়া? সে বলল, তোমার বাড়ির পেছনের আখের জমি রয়েছে, সেখানে দেখা করতে পারো। আমরা সেখানে শান্তিতে কথা বলতে পারব। সেখানে শুধু তুমি আর আমি থাকব, কেউ আমাদের বিরক্ত করবে না। এই প্রস্তাবে আমি একটু বিব্রত ছিলাম, কারণ গ্রাম ছোট, সবাই সবকিছু দেখে ফেলে। কিন্তু প্রিয়ার সাথে দেখা করার সুযোগটা মিস করতে চাইনি। প্রিয়া খুব সুন্দরী ছিল, এতটাই যে গ্রামের অন্য ছেলেরা সবসময় ওর আশেপাশে ঘুরঘুর করত। আমি ভেবেছিলাম, যদি কিছু বুঝতে পারে তবে লোকেরা অনেক কথা বলবে। তবে আমি প্রিয়াকে বললাম, আমাদের খুব সাবধানে চলতে হবে। আমি চাই না আমাদের সম্পর্ক নিয়ে এখনই কেউ সন্দেহ করুক। প্রিয়া বলল, নাহিদ, আমরা কি অন্য কোনো নিরাপদ জায়গায় দেখা করতে পারি? তোমাকে আমি খুব মিস করছি। তোমার কাছে যেতে চাই। তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ও হ্যাঁ, পরিবারের লোকেরা আমার জন্য বিয়ের প্রস্তাব ঘুরছে। তারা চায় আমি শিগগিরই বিয়ে করি, আর আমি তোমার কথাই ভাবছি। আমি জানতাম প্রিয়া আমাকে ভালোবাসত, আমিও তাকে ভালোবাসতাম। কিন্তু জীবনে তখনও অনেক কিছু করার ইচ্ছে ছিল, তাই বিয়ের মতো বড় সিদ্ধান্ত নিতে চাইছিলাম না। আমি বললাম, প্রিয়া, আমাদের জীবনে এখনও অনেক চ্যালেঞ্জ আছে। আমার দোকান ছোট, আলো তেমন ভালো না। সংসার চালানোর জন্য নিজেকে আগে শক্তভাবে গড়ে তোলা দরকার। তারপর আমি অবশ্যই তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। প্রিয়া একটু চুপ করে থেকে বলল, তুমি যখন চাও তখনই করো, কিন্তু জেনে রেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আল্লাহর কসম, তুমি যেভাবেই রাখো আমি রাজি আছি। তার কণ্ঠে ভরসা আর ভালোবাসা ছিল, আর আমিও তাকে সত্যিই ভালোবাসতাম। কিন্তু ভেতরে ভেতরে ভাবছিলাম, জীবনে কতজনই তো বিয়ে করে, তারপর দূরে কোথাও কাজ করতে চলে যায়, আর তাদের স্ত্রীগুলো একা থেকে যায়, অন্য কারো সাথে গোপনে সম্পর্কে লিপ্ত হয়। তাই আমি প্রিয়াকে বুঝিয়ে বললাম, এখনই তাড়াহুড়ো করো না। আমি চাই আমাদের ভবিষ্যৎটা ভালো হোক, একটু সময় দাও। আমি যখন নিজের পায়ে দাঁড়াবো তখন তোমাকে বিয়ে করব ইনশাল্লাহ, আর তোমাকে আমি আমার সাথে রাখব সবসময়। প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে নাহিদ, আমি অপেক্ষা করব। তুমি রাতের বেলা আসবে, আমি তোমার অপেক্ষায় থাকব। আর একটা কথা, তোমার ছোট কোনো ছবি থাকলে দিও, আমি তা বুকের কাছে রাখব, যেন তোমার কথা মনে হয় সবসময়। আমি ভাবতে শুরু করলাম, গ্রামের জীবন ও সম্পর্কগুলো যেন এক অন্যরকম বাস্তবতা। প্রিয়া বলেছিল, নাহিদ, আমি তোমার সাথে দেখা করতে চাই। তুমি আমার জন্য একটা ছোট ছবি নিয়ে এসো, যেন সবসময় তোমার কথা মনে হয়। আমি বললাম, ঠিক আছে, এবং ওর জন্য ছোট্ট একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে দোকানে ফিরলাম। প্রিয়া তখন বলল, এই ছোট ছেলেটিকে মোবাইলটা নিতে পাঠাও। আমি বললাম, ঠিক আছে, এবং ছোটকে দোকানে পাঠালাম। আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন যেন আমার আশেপাশে থাকা মানুষগুলোকে এত আকর্ষণীয় মনে হয়, বিশেষ করে যারা আমার দোকানে আসে। গ্রামের সবাই আমার এই রুচি সম্পর্কে জানত, এবং এটা নিয়ে অনেকেই মজা করত। দুপুরে খাবারের জন্য আমি বাড়িতে এলাম, কিন্তু মা তখনও রান্না শেষ করেননি। মা আমাকে বলল, ছোটকে কেন পাঠাসনি? আমি বললাম, মা, ছোটটা কাজে ব্যস্ত ছিল, তাই নিজেই আসলাম। এরপর আমি আমার 2 বোনের ঘরে গেলাম। ছোট বোন সেখানে ছিল, কিন্তু বড় বোন ছিল না। আপু হঠাৎ আমাকে বলল, ভাই, আমি একজনকে পছন্দ করি। আমি বললাম, হ্যাঁ, আমি জানি, সেই ছেলেটা তো। কিন্তু সে বলল, না, সে নয়, সে অন্য কেউ, আমাদের সম্প্রদায়ের না। আমি বেশ অবাক হলাম, তাহলে তুমি তার সাথে কেন দেখা করো? প্রিয়া কিছুটা অস্বস্তিতে বলল, ভাই, সে আমার কিছু চাহিদা পূরণ করে, আর আমি তাকে অস্বীকার করতে পারিনি। কিন্তু সত্যি বলতে, আমি তাকে বিয়ে করতে চাই না। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, তাহলে কেন এমন কিছুতে নিজেকে জড়াও যেটা তুমি চাইছো না?